আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পরিণতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন, এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 14 নাম্বার লেকচার। আর আমাদের আজকে স্পেশাল লেকচারে আমরা আলোচনা করব আমাদের গত টপিকের সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, এই টপিকের পরবর্তী অংশ। তো আমরা 8 নাম্বার পয়েন্ট 9, 10, 11 এগুলো আজকে আমরা আলোচনা করি। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। চিকিৎসা নাগরিকের একটা মৌলিক অধিকার। সংক্রমণ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস করা, গড় আয়ু বৃদ্ধিকরণ, পুষ্টির যোগান, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রয়োজনীয় মানসম্মত ওষুধ সরবরাহ, চিকিৎসা সেবার জন্য পর্যাপ্ত অবকাঠামো এবং কি জনবল, চিকিৎসা বিজ্ঞানে শাখার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, ক্লিনিক প্রভৃতি নাগরিকদের স্বাস্থ্য অধিকারের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের জনজীবনের মান উন্নয়নের জন্য, জীবনের পথে চলার জন্য স্বাস্থ্য নিয়ে একটা অংশ কাজ করে সমাজে, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা। তো সুশাসন স্বাস্থ্য সেবার উপর নজর দেয়, কারণ আমাদের এই স্বাস্থ্যটা হচ্ছে একটা মৌলিক, বা স্বাস্থ্য হচ্ছে আমাদের জীবনের সম্পূর্ণ জিনিস, জীবনের একটা মূল। যে স্বাস্থ্যটা ঠিক থাকলে আমরা ভালো করে সমাজ কল্যাণমূলক কাজ করতে পারবো, আর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা কোনো কাজই ভালো করে করতে পারবো না। আর আমাদের এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য চিকিৎসা সেবা অবশ্যই প্রয়োজন, আর চিকিৎসা সেবার জন্যই এই বিষয়গুলো সব জড়িত। আর এই বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। এই হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সম্পর্কে সুশাসনের কাজ। পয়েন্টটুকু মোটামুটি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। জানাতুল মাওয়া, ওয়ালাইকুম সালাম। সোনিয়া, সোনিয়া তোমার নানা মারা গিয়েছে শুনেছিলাম, তুমি বললা। তো তুমি এখন যদি নাও চাও ক্লাস না করলেও সমস্যা নেই, জানি একটু মন খারাপ, স্বাভাবিক। দোয়া করি তোমার নানুর জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমিন। মন খারাপ করো না, আমাদের একদিন তো চলে যেতে হবে, তাই না? আজ না হয় কাল যেতেই হবে। আমারও দাদা দাদি ছিল, তারাও ইন্তেকাল করছে। নানা ছিল, নানা তো জন্মের আগে ইন্তেকাল করছে, অনেক আগে। তো এখন এটা আমাদের মেনে নিতেই হবে। জাস্ট আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করি, এতটুকুই। হ্যাঁ, আর তো আমরা কিছু করতে পারবো না। আমাদের দিক থেকে আমরা যতটুকু পারি অতটুকুই আল্লাহর কাছে চাইবো, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই একটা ব্যবস্থা করবেন। তাহলে আমরা এখন যাই, হ্যাঁ, ক্লাস শুরু করি। 9 নাম্বার, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিকের মতামত প্রকাশের পথ সুগম হয়। কারণ কি, গণমাধ্যমের মাধ্যমেই মানুষ একটা মতামত সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতে পারে। গণমাধ্যমের সাথে যদি আমরা যোগাযোগ না করি বা গণমাধ্যমে মত প্রকাশ করার স্বাধীনতা না থাকতো, তাহলে একটা মানুষের মনের কথা সারা বাংলাদেশ কখনোই জানতে পারতো না। গণমাধ্যমের কণ্ঠরোধ, সরকারি বিজ্ঞাপন ও কাগজ বরাদ্দের মাধ্যমে সংবাদপত্রকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ও বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপ করা গণমাধ্যমের বিকাশকে ব্যাহত করে। অর্থাৎ গণমাধ্যমকে টাকা দিয়ে কিনে ফেলা। সরকার যদি গণমাধ্যমকে টাকা দিয়ে কিনে ফেলে, গণমাধ্যমকে যদি সঠিক তথ্য প্রকাশ করতে বাধা দেওয়া হয়, রুদ্ধ করা হয়, তাহলে কিন্তু গণমাধ্যমের বিকাশটা নষ্ট হয়। যেমন আমরা জানি আমাদের যে গণমাধ্যমগুলো আছে, টিভি প্রোগ্রামগুলো, যে কোনো চ্যানেল, সংবাদ মাধ্যম, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম যমুনা টেলিভিশন, যমুনা টিভি আর কি, যেটা আমরা আমাদের জুলাই অভ্যুত্থানে জানি। সরি। তো এই যে বিষয়টা, আমাদের গণমাধ্যমের এই যে জাগরণ, এই জাগরণটা যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মতামত প্রকাশটা অনেকটা কমে যাবে, বা আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো না, বা কাউকে জানাতেও পারবো না। তো অবশ্যই আমাদের এই গণমাধ্যমের স্বাধীন হতে হবে, গণমাধ্যমের মত প্রকাশ করাটা স্বাধীনতা পেতে হবে। কথা কি বুঝতে পারছো? জানাতুল মাওয়া, তারপর হচ্ছে গিয়া ফিজা, তারপর হচ্ছে গিয়া নিপা, বুঝতে পারছো কিনা আমাকে জানাইও। আচ্ছা, থ্যাংক ইউ। ফিজা জয়েন করছো, থ্যাংক ইউ। ফারিহা জয়েন করছো, খুশি হলাম। ফারিয়া, একটু মনে রাখো সময়টা, সেই সময় তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আর তোমাদের নতুন বছরের জন্য আমি তোমাদেরকে একজনকে ক্লাস ক্যাপ্টেন বানাবো। হ্যাঁ, ক্যাপ্টেন থাকবে যে কিনা
আমাকে একটা সাহায্য করবে। আমি তো নতুন বছরের জন্য তোমাদের প্রেজেন্ট ডাকবো, হাজিরা খাতা ডাকবো আর কি। তো যে ক্যাপ্টেন থাকবে তার দায়িত্ব থাকবে শুধু কে কে ক্লাসে উপস্থিত হয়েছে তার নাম্বারটা, রোল নাম্বারটা জাস্ট লিখে আমাকে দেওয়া, আর আমি প্রেজেন্ট খাতা এগুলো দেখে দেখে তুলবো। এতটুকু কষ্ট করতে হবে। আর রোল নাম্বারটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম আছে না, ফর্মের পাশে লেখা আছে রোল নাম্বার। তোমরা কি পাইছো, দেখছো, চেক করছো? রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর দেখো রোল নাম্বার দেওয়া আছে, তোমরা দেখছো? আর আমি তোমাদের রোল নাম্বারটা বুঝাই দেব। রোল নাম্বারটা হচ্ছে লাস্টের 4টা ডিজিট, হ্যাঁ। প্রথমে লিখছি 2020, তারপর লিখছি 2025। এই রোল নাম্বারের তৈরি করাটা পেছনে রহস্য আছে। 2020 সাল থেকেই অনলাইনে আমাদের এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। 2020 সালে করোনার সময় আমি আমার বন্ধু মিলে অনলাইনের প্ল্যাটফর্ম শুরু করি, কোয়ান্টাম। তখন এর আগে কখনো অনলাইনে নিয়ে চিন্তা করি নাই। তো 2020 সাল থেকে অনলাইনের অগ্রযাত্রা হয় আমাদের, বা বলতে গেলে 2020 সাল থেকেই এই অনলাইনের প্রতিষ্ঠাতা হয়। তো সেই 2020 সাল থেকে শুরু করে আল্লাহর মধ্যে 2025 সাল সামনে আসতেছে। তো তোমরা তো 25 সালেই মোটামুটি ফার্স্ট ইয়ারে থাকবা। তো আমি 25 সালেই আমি লিখছি 2020, 2025, এবং লাস্টে হচ্ছে তোমার 11 মানে হচ্ছে ক্লাস 11। আর ক্লাস 11-এর রোল নাম্বারটা যদি 1 হয় তাহলে লিখছি 01, আর যদি সে আর্টসে পড়ে তাহলে এ লিখছি, এ মানে আর্টস। এই হচ্ছে তোমার রোল এর ইতিহাসটুকু। দেখো তো বুঝতে পারলা কিনা রোল এর বিষয়টা? তো আমাদের হ্যাঁ প্রথম 2020, এটা তো আমার এই প্ল্যাটফর্মের শুরুর যাত্রা। 2025 এই বছর, সামনের বছর। 11 মানে 11 ব্যাচ, মানে একাদশ, আর 01 তো আনি, আর এ মানে আর্টস। তো তোমরা যখন জুমে জয়েন করবা এই রোল নাম্বারটা সবার থাকতে হবে। আজকেই তোমরা যার যার রোল নাম্বার আছে, রোল নাম্বারটা জুমে নামের পাশে লিখে দিও। 1A, 2A, 3A এরকম লিখে দিও, তাহলে বুঝতে পারবো কে কে জয়েন করছে। তো সবাইকে বলতেছি রেজিস্ট্রেশন সবারই হয়েছে, যেমন ফারিহা, ফিজা, জাতুল, মাওয়া, নিপা, অর্পিতা, তোমাদের সকল রেজিস্ট্রেশন হয়েছে। তোমরা সবাই জুম অ্যাপের আইডিতে তোমাদের নামের পাশে রোল নাম্বারটা লিখে নিও। ওকে, আর ক্যাপ্টেন কে হবে আমি জানা দিব, পরে দেখে নিও। আচ্ছা এবার যাই আমরা। থ্যাংক ইউ অর্পিতা, জয়েন করছো, নিয়ে করে ক্লাস করবে এভাবে। একমাত্র সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতকরণ সম্ভব হয়। গণমাধ্যমের স্বাধীনতার অর্থ সবকিছু রিপোর্টিং করে স্বাধীনতা নয়, করার স্বাধীনতা নয়, বরং জনস্বার্থে বিষয়গুলো তুলে ধরাই মূলত গণমাধ্যমের স্বাধীনতার মূল লক্ষ্য হওয়া উচিত। মানে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা এরকম না যে শুধু রিপোর্ট করবে, তা রিপোর্ট করে যাবে। এই যে আমাদের সংবাদ মাধ্যমগুলো যে রিপোর্ট করে যায় না, রিপোর্ট করে কোনো ঘটনার প্রেক্ষিতে আগুন লাগছে রিপোর্ট করে, ঘূর্ণিঝড় হয়েছে রিপোর্ট করে, কোনো একটা খুন হয়েছে রিপোর্ট করে। তো আসলে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ যে রিপোর্ট করবে শুধু তা নয়, মানুষের জন্য যেগুলো কল্যাণকর সেই বিষয়গুলো তুলে ধরবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরবে। এই বিষয়টাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার মূল লক্ষ্য, শুধু রিপোর্ট করে যাওয়া না। অর্থাৎ ভুল হইলে ভুল রিপোর্ট করা, সত্য হলে সত্য রিপোর্ট করা, বিষয়টা এরকম না। একবারে সত্য মিথ্যের পার্থক্য তুলে ধরা, যাতে সহজে মানুষ বুঝে যে আসলে কি ঘটতেছে বাংলাদেশে বা দেশের মধ্যে পরিস্থিতি কিরকম, এটা বুঝতে পারে। তো এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছো লাইনটার ব্যাখ্যা? আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতেছো? ওয়াজ হচ্ছে যে সেই সাউন্ড শুনতেছো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো আমরা যাই। এই তো তোমাদের এই ব্যাচ পরে কিছু বলতেছো, আবার বলো। আচ্ছা শুনতেছো না, শোনা যাচ্ছে হয়তো হালকা হালকা। যাই হোক, দেখো তো যেখানে ছিলাম আর কি। তো এরপর হচ্ছে আমাদের এই ক্লাসটা মনে করো 6:30 শেষ হবে, তারপরে 7টা বাজে শেষ হয়ে যাবে। তারপর এরপর আজকাল পড়াবো না রাত্রে, বুঝছো? তারপর ইনশাল্লাহ মাহফিলে যাওয়ার প্ল্যান আছে, এই জন্য আজকে তাড়াতাড়ি পড়া ফেলেছি আর কি। যাই হোক, দেখো তো পরীক্ষা তো হবে, পরীক্ষা হবে 8টা বাজে, পরীক্ষা তো 8টা বাজে নিব আমি, তখন তো 8টা বাজে হবে। পরীক্ষার প্রস্তুতিতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট পরীক্ষা দিবে তোমরা আর কি। আচ্ছা এরপরে যাই আমরা নেক্সট
একটা কথা বলি, তোমাদের পরীক্ষা কিন্তু সপ্তাহে 2 বার হবে। আগে বলছিলাম 3 দিন, আচ্ছা এখন থেকে 2 দিন হবে। তোমাদের পরীক্ষা আর্টসের পরীক্ষা হবে শুধু সোমবারে আর শুক্রবারে, এই 2 দিন। সোমবারে গ্রুপ বিষয় পরীক্ষা, শুক্রবারে ইংরেজি বাংলা সিটি থেকে পরীক্ষা, বুঝছো? শুধু সোমবারে আর হচ্ছে গিয়ে শুক্রবারে। ওকে, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এবার দেখো নেক্সট তো বলতেছে যে গণমাধ্যমের সঠিক তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে জবাবদিহিতা। হ্যাঁ, কি বললা নিপা, কিছু বলছো? আমার কথা শোনা যায় না? আচ্ছা, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, আমি বলার চেষ্টা করতেছি যে আমাদের গণমাধ্যমের সঠিক তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে জবাবদিহিতা সৃষ্টি হবে এবং তা সুশাসনের সহায়ক হবে। গণমাধ্যমে যে কোনো বিষয়ে জনমত গড়ে তুলতে পারে এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা করে। 9 নম্বর পয়েন্টটা দেখলে, এবার 10 নম্বর, সামাজিক সংহতি বৃদ্ধি। একটি রাষ্ট্রের ও সমাজের উন্নয়নের জন্য সামাজিক সংহতি ব্যাপক ভূমিকা রাখে। সামাজিক সংহতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন সহনশীলতা, আইনের শাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা, নাগরিক অধিকারের নিশ্চয়তা, সুশিক্ষা ইত্যাদি। সামাজিক সংহতি বৃদ্ধির শর্তগুলো সুশাসনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। সামাজিক সংহতি মানে মানুষের সাথে মানুষের যে মহব্বত, মানুষের সাথে মানুষের যে আন্তরিকতা, মানবাধিকার বোধ বা সাহায্য অনুভূতি, এটা হচ্ছে কি সংহতি। মমতাবোধ বা একজনের প্রতি অন্যজনের যে দায়িত্ব কর্তব্য, এটাকেই বলা হয় সংহতি। ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, প্রত্যেকের দায়িত্বে প্রত্যেকে সাহায্য করে, এটা হচ্ছে সংহতি। কথা কি বুঝছো? রেসপন্স করো। থ্যাংক ইউ জানাতুল মাওয়া, বলছো যে লিখছো, খুশি হলাম। জানাতুল মাওয়া 1101A, ভেরি গুড। ঠিক আছে, এরকম ভাবে সবাই দেখো যে রোল নাম্বার সেট করছে, যেরকম জানাতুল মাওয়া লিখে 1101 দিয়ে এ দিছে, এটা সুন্দর হয়েছে। তো ফারিহা, নিপা, অর্পিতা, তোমরাও তোমাদের রোল নাম্বারটা সাইডে লিখে নিবা, সুন্দর হয়েছে, এভাবে লিখে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 11 নাম্বার, পরিবেশ আর হচ্ছে প্রতিবেশ সংরক্ষণ। বর্তমান পৃথিবীর জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ হলো প্রতিবেশ সংরক্ষণ। পরিবেশ বিপর্যয়ের কারণে বহু উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে। তোমরা দেখো যে আস্তে আস্তে আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়তেছে পৃথিবীতে। পরিবেশ কিন্তু একটা বিপর্যয় অবস্থায় আছে, যার ফলে উদ্ভিদ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, এগুলোর হুমকির সম্মুখীন। তো প্রতিবেশের এমন পরিবর্তন লাগামহীনভাবে চলতে থাকলে মানুষের অস্তিত্ব একসময় বড় হুমকির মুখে পড়বে। যদি এই বৈশ্বিক উষ্ণায়নটা বা এই দুর্বিষহটা বা এই বিপর্যয়টা চলতেই থাকে, তাহলে কিন্তু উদ্ভিদ ও প্রাণীর মতো কিন্তু আমাদের মানুষেরও বড় হুমকির মধ্যে পড়তে হবে। তো জলবায়ু, পরিবেশ ইত্যাদি বিকৃতি এখনই মানুষের জীবন ধারণকে কঠিন করে তুলছে। বিকৃতি বলতে কি, পরিবর্তন আর কি। তো নতুন নতুন প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটে, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়, খরা হয়, তারপর বৃষ্টি হয় অতিরিক্ত, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়, খাদ্য শোষণের ফলন হ্রাস পায়, বায়ুমণ্ডলের ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পায়, অবাঞ্ছিত বস্তুকণার পরিমাণ বৃদ্ধি মানুষের অস্তিত্বের ওপর আজ সরাসরি আঘাত হানছে। এই অবস্থায় প্রয়োজন প্রতিবেশ সংরক্ষণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ পরিবেশের পরিস্থিতি কিভাবে ঠিক রাখা যায় সেই বিষয় নিয়ে পরিকল্পনা করা, বেশি বেশি বৃক্ষরোপণ করা, আবর্জনা পরিষ্কার করা, বেশি বেশি আমাদের এই যে আছে কলকারখানার বর্জ্য, সেগুলো কম প্রয়োগ করা বা কম উৎপন্ন করা। এই বিষয়গুলো হচ্ছে প্রতিবেশ সংরক্ষণ। কথা কি বুঝতে পারছো সংক্ষেপে? আচ্ছা, একমাত্র সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই সামাজিক ক্ষেত্রে গুরুত্বের লাস্ট টপিক। তো এটা আমাদের শেষ, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট অংশে যাই, আমাদের এখনো সময় আছে, আমরা এখন পড়ে যাই। হ্যাঁ, দেখো, তো আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কি, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বটা কি। আমরা তো পড়লাম সামাজিক ক্ষেত্রে, এখন রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব আসতেছি।
রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। সুশাসন ছাড়া কোনো রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব না। আমরা সবাই জানি সুশাসন না থাকলে সমাজে উচ্ছৃঙ্খলা তৈরি হয়, বিশৃঙ্খলা হয়, মারামারি কাটাকাটি হয়, সমাজে নৈরাজ্য হয়, সমাজে রাজনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় না। অবশ্যই সুশাসন থাকতে হবে, তাহলেই রাজনীতিতে ভালো করে থাকা সম্ভব বা রাজনীতি করা সম্ভব। রাজনৈতিক কার্যক্রমগুলো সমাজে সুষ্ঠুভাবে মেনটেন করা সম্ভব বা সুষ্ঠুভাবে কার্যকর করা সম্ভব। কথাগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তাই রাজনৈতিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিকাশের জন্য সুশাসন অপরিহার্য। নিচে রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব আলোচনা করা হলো। 1 নম্বর, আইনের শাসন প্রতিষ্ঠা। এটা মোটামুটি আমরা অনেকেই জানি। নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য আইনের শাসন একান্তই প্রয়োজন বা কাম্য। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের পাশাপাশি সুশাসনের প্রয়োজনীয়তা রয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান বলে গণ্য হবে এবং প্রত্যেক নাগরিকই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। অর্থাৎ এখানে বলতেছে, আমরা জানি আইন সবার জন্য সমান, এই কথাটা সবাই শুনে এসেছি ছোটবেলা থেকে। তবে এই কথাটা সত্যি ঠিক তখনই হবে যখন সেই সমাজে সুশাসন থাকবে। আর যদি সুশাসন না থাকে তাহলে আইনের চোখে সবাই সমান হবে না। সাপোজ একজন কোটিপতির ছেলে একটা খুন করছে, সাপোজ মনে করো একটা বড় কোটিপতি ছেলে খুন করছে বা মারামারি করছে, তার কিন্তু বিচার হবে না। কেন হবে না? তার বাবা কোটিপতি, তার বাবার প্রতি সম্পত্তি আছে, তার প্রভাব বেশি, তাদের ভাব বেশি, সমাজে তাদের হচ্ছে কি রাজত্ব বেশি, এজন্য তাদের কোনো শাসন হবে না, বিচার হবে না। তো এটা কিন্তু দুর্নীতি হইল, আইনের চোখে সবাই সমান হইল না। যদি সুশাসন না থাকতো তাহলে কিন্তু আইনের চোখে কেউই সমান হইতো না। ধনীরা সবাই লুটপাট করতো, গরিবরা সবসময় বঞ্চিত হইতো। কথা কি বুঝছো? আচ্ছা, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ব্যাস, এটা মুখস্থ করবা। 2 নম্বর, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। সুশাসনের মূল ভিত্তি হলো রাজনৈতিক প্রক্রিয়ায় নারী ও পুরুষের সম অংশগ্রহণ। অর্থাৎ সুশাসন বলতেছে একটা রাষ্ট্রের মধ্যে নারী ও পুরুষ থাকবে, নারী ও পুরুষ সকল কাজে সমানভাবে অংশগ্রহণ করতে সুযোগ পাবে, এটাই সুশাসনের কাজ। ইউএনডিপি এর মতে অংশগ্রহণ মানবাধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অংশগ্রহণ রাষ্ট্রের কার্যকারিতা ও জনগণের ক্ষমতা বৃদ্ধি করে। বিশ্বব্যাংক বিশ্বাস করে যে অংশগ্রহণ কার্যকারিতার উন্নয়ন ঘটায়। অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে অধিকতর ক্ষমতাশীল করা। টেকসই মানবাধিকারের উন্নয়নের জন্য প্রয়োজন সরকার, রাজনৈতিক সংগঠন এবং নাগরিকদের কার্যকর অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ সঠিক পর্যায়ে না ঘটলে রাষ্ট্রের প্রগতি ও উন্নয়ন কি হবে? ব্যাহত হবে। তাই রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির জন্য সুশাসন প্রতিষ্ঠা আবশ্যক। বর্তমান পৃথিবীতে দেখা যায় যেসব রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠাকে লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়নি, সেখানে নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণও সঠিকভাবে হয় না। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকরা, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক বা নারী হোক, তারা সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, সমাজে ভালো করে চলতে পারবে, ভোট দিতে পারবে, সবারই সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। তো এই বিষয়টা শুধুমাত্র সুশাসনই কাজ করতে পারে বা সুশাসন থাকলে এটা ঘটে। আর যে সমাজে বা যে রাষ্ট্রে সুশাসন নাই, সে সমাজে এগুলো কিছুই ঘটে না। এটা মনে রাখবা। 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারছো কিনা তোমাকে জানাও। 3 নম্বর, নাগরিকের মতামত গ্রহণ। নাগরিকের স্বাধীন মত প্রকাশ, উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ দান প্রভৃতি সুশাসনের অন্যতম উপাদান। রাজনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য নাগরিকের মতামত গ্রহণের পথ উন্মুক্ত রাখা জরুরি। সুশাসন নাগরিকের মতামত দানে উৎসাহিত করে। আমরা জানি একটা দেশের উন্নয়নের জন্য শুধু সরকার কাজ করে না, দেশের জনগণও কাজ করে, নাগরিকও কাজ করে। তো নাগরিকের মতামত থাকতে পারে যে আমাদের দেশকে এইভাবে সাজাতে হবে, ওইভাবে সাজাতে হবে, এই মতামতগুলো গ্রহণ করা উচিত। তো নাগরিকের মতামত গ্রহণের একটা সুন্দর সিস্টেম থাকা উচিত। আর এই সিস্টেমটা সুন্দরভাবে সুশাসন তৈরি করতে পারে। যেমন গণমাধ্যম, ইন্টারনেট, তথ্যদান, তথ্য প্রাপ্তি, পত্র পত্রিকায় লেখালেখি, রেডিও, টেলিভিশন প্রভৃতির সাহায্যে মানুষ মতামত প্রকাশ করে থাকে।
তাই নাগরিকের মতামত প্রকাশকে নিশ্চিত করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা আবশ্যক। ওই যে ঘুরে ফিরে একই কথা, ওই যে আমাদের বলছিলাম না একটু আগে যে গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন। কেন প্রয়োজন? মানুষ বলতে চায় তার নিজের দুঃখের কথা, কষ্টের কথা সবাইকে জানাতে চায়। কার মাধ্যমে জানাবে? ফেসবুকে, ইউটিউবে, সংবাদ মাধ্যমে জানাবে। যদি জানাতে পারে তাহলেই কিন্তু নাগরিকের অধিকারটা নিশ্চিত হলো, বা নাগরিক বা সমাজের মানুষ তার নিজের মত প্রকাশ করতে পারলো। আর সুশাসনই এই বিষয়টা সহজ করে দেয়। আর সুশাসন গণমাধ্যমকে স্বাধীনতা দিয়ে থাকে। সুশাসন বলে গণমাধ্যম তুমি সকলের মতামত গ্রহণ করবা, সকলের মতামত বাংলাদেশে ছড়িয়ে দিবা, যাতে করে সবাই সকলের মতামত শুনতে পারে, দেখতে পারে এবং কি কষ্ট দুঃখ বুঝে সবার সাথে কাজ করতে পারে এবং সবার পাশে গিয়ে দাঁড়াতে পারে। তার মানে নাগরিকের মতামত গ্রহণ করার ব্যাপারটাও সুশাসন জোর দিয়েছে রাষ্ট্রের উন্নয়নের জন্য। সবাই কি এই 3 নং পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। ফারিহা, নিপা, তারপর হচ্ছে অর্পিতা রানী আমাকে জানাও বুঝতে পারছো কিনা যতটুকু আলোচনা করলাম। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো বাড়ি কাজ থাকবে কি, যতটুকু পড়াইছি একটু মুখস্থ করার চেষ্টা করবে পয়েন্টগুলো। আর আজকে আমাদের তেমন কোনো ক্লাস হচ্ছে না, এখানে আমাদের ক্লাস মোটামুটি শেষ হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের সামনে নতুন বছর, নতুনভাবে তোমরা একটু তৈরি হও। আমি আশা করি তোমরা যদি নিয়মিত ক্লাস করো ইনশাল্লাহ আমরা ভালো করেই আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। আর তোমরা একটু কষ্ট করে আমার কথাটি একটু মেনে চলার চেষ্টা করো। জাস্ট রেগুলার ক্লাস করো। প্রত্যেক দিন ক্লাস করলে আমি অনেক খুশি থাকি, আমি অনেক খুশি হই। আর তুমি যদি রেগুলার ক্লাস না করো আমি অনেক কষ্ট পাই। তো অন্তত আমার দিকটার দিকে তাকিয়েও তুমি রেগুলার ক্লাস করো, অনেক উপকার আছে। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা ক্লাসে জয়েন করার জন্য। মনে থাকবে কথাগুলো যা বলছি? জি স্যার, মনে থাকবে। আর তোমাদের যত সমস্যা আছে, বই পড়তে গেলে যত সমস্যা, যে কোনো সাবজেক্ট আমাকে জানাবা। আমি তো সবসময় বলি কথাটা, যে কোনো সমস্যা হলে আমাকে নক দিবা, আমি ফ্রি হয়ে তোমাকে হেল্প করার চেষ্টা করবো। অবশ্যই মনে রাখবা আমি তোমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করি। ওকে? তো সবসময় লেখাপড়ার মধ্যে থাকবা, আর প্রত্যেক দিন কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আর আমার সাথে যোগাযোগ করে তোমার লেখাপড়ার যেই উন্নয়নটা বা লেখাপড়ার কীভাবে করতে হবে সেই সিস্টেমটা শিখে নিবা এবং পড়বা। তো আমি রিকোয়েস্ট করতেছি আবারও আমার সাথে যোগাযোগ রাখবা, নিয়মিত ক্লাস করবা, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।